হ্যালো বন্ধুরা, আজকে যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি তা আপনার মাথা ঘুরিয়ে দেবে। 2003 সালে কোরিয়ায় মুক্তি পাওয়া একটি মুভি যা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। 1986 থেকে 1991 সাল কোরিয়ার একটি গ্রামে সাইকো কিলিং এর ঘটনা তুলে ধরা হয়েছে। এটি ছিল এক অমীমাংসিত ঘটনা যা পুরো কোরিয়াকে নাড়িয়ে দেয়। এই মুভির আইএমডিবি রেটিং ছিল 8.1 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে 94% ফ্রেশ ছিল। তাহলে চলো আপনাদের মাঝে সাসপেন্স না বাড়িয়ে মেমোরিজ অফ মার্ডার মুভিটি শুরু করা যাক। সাল 1986, কোরিয়ার হোসিয়ন শহরে ধান ক্ষেতের পাশে ড্রেনের নিচে একটি নগ্ন মেয়ের লাশ পাওয়া যায়। মেয়েটিকে রেপ করে হত্যা করা হয়েছে। এই কেসের ইনভেস্টিগেশন পড়ে অফিসার পার্কের উপর। পার্ক লোকাল গুন্ডা মস্তানদের ছবি তুলে তার নিজস্ব ডায়েরিতে রেখে দেয়। কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সাসপেক্টের লিস্ট তৈরি করা হতো এবং তাদের উপর ব্যবস্থা নেওয়া হতো। এখান থেকেই বোঝা যাচ্ছে কোরিয়ার আইন ব্যবস্থা আসলে কেমন ছিল। এর কয়েক মাস পর আবারও দেখা যায় একটি মহিলার লাশ। ঠিক আগের প্যাটার্নেই তাকেও খুন করা হয়েছে, রেপ করে খুন করা হয়েছে। কোরিয়ার তখনকার আইন ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে ক্রাইম সিন কোনোভাবে প্রোটেক্ট করা হতো না। দেখা যায় যে ক্রাইম সিনে বাচ্চারা দৌড়াচ্ছে, যে যার মতো খেলছে। পার্ক একটি পায়ের ছাপ দেখতে পায়, যা সে ফরেন্সিকের লোকেদের জন্য সেই জায়গাটি প্রোটেক্ট করতে এক পুলিশকে বলে। কিন্তু একটু পরেই দেখা যায় একটি ট্রাক এসে স্পটটি নষ্ট করে দিয়ে চলে যায়। এর ফলে ডেড বডি ছাড়া তাদের কাছে আর কোনো প্রমাণই থাকে না। পার্ক পুলিশ স্টেশনে বসে খেতে খেতে তার ডায়েরি দেখছে। তখন চিফ এসে প্রশ্ন করে সে কিভাবে খেতে খেতে এগুলো দেখতে পারে। সে উত্তরে বলে, আমি মানুষের চোখ দেখে বলে দিতে পারি সে সত্যি বলছে নাকি মিথ্যা। আমরা পরের দৃশ্যে দেখতে পাই পার্ক তার গার্লফ্রেন্ড সিওলের সাথে দেখা করতে যায়। সিওল হলো একজন নার্স। পার্ক সিওলকে কেস সম্পর্কে সমস্ত কিছু জানায়। পার্ককে চিন্তিত দেখে সিওল পার্ককে বলে সে শুনেছে কুংহু নামের একজন ছেলে হংসুকে সবসময় পিছু করত। এটি শুনে পার্কের কান খাড়া হয়ে যায়। সে শিওলের কাছ থেকেই হংসুর ঠিকানা নিয়ে বের হয়ে যায় হংসুর খোঁজে। অন্যদিকে আমরা দেখতে পাই হংসু বাচ্চাদের সাথে খেলছে। সে মানসিক প্রতিবন্ধী। সে বাচ্চাদের মতোই ব্যবহার করছে। পার্ক তাকে ধরে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে কোনোভাবেই স্বীকার করে না খুনটি সে করেছে। তখন পার্কের কলিগ কংসু এসে হুংসুর উপর টর্চার শুরু করে। পার্ক হুংসুকে বলে, তুমি আমার চোখের দিকে তাকাও আর তুমি বলো তুমি খুনটি করনি। হুংসু এতটাই ভয় পেয়েছিল সে এটাও স্বীকার করেনি। পরের দৃশ্যে দেখে একটি নির্জন রাস্তা দিয়ে এক মহিলা হাঁটছে। তার পিছু করছিল অন্য একটি লোক। মহিলাটি এটি দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। পালাতে পালাতে হোঁচট খেয়ে পড়ে যায়। লোকটি মহিলাকে বাঁচাতে আসলে মহিলাটি ভয়ে দৌড়ে পালাতে চায়। আর তখনই পার্ক এসে যায়। লোকটিকে খুনি ভেবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন লোকটি তার পরিচয় দেয়। লোকটি হলো সিও। সে সিওল শহরে এসেছে এই কেসে পার্ককে সাহায্য করতে। পরের দৃশ্যে দেখি পার্ক হুংসুয়ের একটি জুতো নিয়ে এসে সেই ক্রাইম সিনের জুতোর ছাপের সাথে ম্যাচ করতে থাকে, যা মিলেও যায়। পার্ক একটা ছবি তুলে নিয়ে হুংসুকে বলতে থাকে, ক্রাইম সিনে তোমার জুতোর ছবির ছাপ পাওয়া গেছে। এখন বলো তুমি কেন খুন করেছো। হুংসু বলে, না আমি খুন করিনি। পরের দৃশ্যে দেখি পার্ক হুংসুকে নিয়ে সিও ও কুংসুর সাথে একটি পাহাড়ে এসেছে। তখন হুংসুকে বলে, তুমি যদি স্বীকার না করো খুন যদি তুমি করেছো তাহলে এখানেই তোমাকে কবর দিয়ে দেবো। একথা শুনে হুংসু ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে কিভাবে সে খুনটি করেছে। পার্ক তা রেকর্ড করে নেয়। সিও এর এগুলো মোটেও ভালো লাগছিল না, কারণ সে বুঝতে পেরেছিল হুংসু খুনগুলো করেনি। তাই সে পুলিশ স্টেশনে ফিরে আসে এবং রাতভর খুন দুটি নিয়ে ভালোভাবে রিসার্চ করতে থাকে। পরের দিন পার্ক চিপ ও কংসুকে নিয়ে রিপোর্টারকে দিয়ে ছবি তোলায় আর জানিয়ে দেয় কেসটি সলভ হয়েছে। আজ তারা ক্রাইমটি রিক্রিয়েট করবে। সিও হুংসুর হাত দেখে বুঝতে পারে হুংসু খুনটি করেনি, কারণ হুংসুর হাত পোড়া। সে কখনোই টাইট করে রশি বাঁধতে পারবে না। তাই এই বিষয়টি সে চিপকে জানায়। চিপ তাকে চুপ থাকতে বলে, কারণ এই বিষয়টা এখন জানাজানি হলে তাদের রেপুটেশন নষ্ট হবে। তখন সেখানে হুংসুর বাবা চলে আসায় হুংসু কান্না করতে করতে চিৎকার করে সকলকে বলে দেয় পুলিশ তাকে টর্চার করে খুনের দায় স্বীকার করতে বাধ্য করেছে। একথা শুনে সেখানে উপস্থিত সবাই ক্ষেপে যায়। মিডিয়া পুলিশকে ঘিরে ধরে। বাধ্য হয়ে তারা হুংসুকে ছেড়ে দেয়। এই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে, যা দেখে সুপ্রিয়ার সার্জেন্ট সিং তাদেরকে সাহায্য করতে আসে। সে সেই ঘটনাস্থলে যায় এবং আবার সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করে। পার্ক সিও ও কংসু তাদের সাথে থাকে। সিং তাদেরকে জিজ্ঞাসা করে ভিকটিমের মধ্যে মিল কি রয়েছে। তখন সিও বলে ভিকটিমরা প্রত্যেকেই সুন্দরী নারী ছিল, তারা প্রত্যেকেই লাল পোশাক পরেছিল এবং ঘটনাগুলো ঘটেছিল বৃষ্টির রাতে।
তখন সিং বলে, দুইজন মহিলাই লাল ড্রেস পরেছিল? তখন সেও উত্তর দেয়, দুজন নয়, তিনজন। তখন সবাই অবাক হয়ে যায়। সেও বলে, 2 মাস আগে একটি নারী মিসিং রিপোর্ট করা হয়, সেদিন 25 বছরের এক তরুণী বৃষ্টির রাতে লাল ড্রেস পরেই হারিয়ে যায়। সিও আরো বলে, আমাকে কিছু পুলিশ দিয়ে 2 দিন সময় দিন, আমি নিশ্চয়ই লাশটি খুঁজে বের করে দিব। আমরা দেখতে পাই সন্ধ্যার মধ্যেই সিও লাশটি খুঁজে বের করে। এদিকে সার্জেন্ট সিং সিও এর উপর অনেক ইমপ্রেস হয়। ফরেন্সিক বলে, এ লাশ থেকে কোনো কিছুই বের করা সম্ভব নয়, কারণ লাশটি সম্পূর্ণই পচে গেছে। পরের দৃশ্যে দেখি পার্ক সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যায়। তার নিজের ভুল শুধরানোর জন্য হংসুকে একটি জুতো কিনে দেয়। হংসু কংসুকে দেখে রেগে সেখান থেকে চলে যায়। এখানে সার্জেন্ট সিং বলতে থাকে, এই খুনে আবারও যেদিন বৃষ্টি হবে সেদিন খুনের স্বীকার করবে। পরের দৃশ্যে দেখে বৃষ্টির রাতে লাল ড্রেস পরে এক মহিলা রাস্তা দিয়ে হাঁটছে। উনি মূলত একজন পুলিশ ইন্সপেক্টর, যে এই কেসে সাহায্য করার জন্য এসেছে। তার নাম কোয়ান। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরেও তারা কারোর দেখা পায়নি, তাই তারা একটি চেকপোস্টে আশ্রয় নেয়। সেখানে আরো 2জন স্কুল ছাত্রী এসে উপস্থিত হয়। তারা যখন জানতে পারে এরা সবাই পুলিশ, তখন তারা বলে, আমাদের স্কুলে সবাই বলা বলি করছে যে এই খুনগুলো করেছে সে আমাদের স্কুলের আউটসাইডে থাকে। এসব শুনে উপস্থিত সবাই হাসতে থাকে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই এক মহিলা ছাতি নিয়ে বের হয়েছে তার স্বামীকে আনতে যাওয়ার জন্য, কারণ তার স্বামী ফ্যাক্টরিতে বৃষ্টিতে আটকে গেছে। মহিলাটি বের হওয়ার সময় আমরা আরো দেখতে পাই সে লাল ড্রেস খুলে যাচ্ছে। মহিলাটি যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে তখন সে শিশুর শব্দ শুনতে পায়। মহিলাটি এটি শুনে দৌড় দিতে শুরু করলে তখনই আমরা দেখতে পাই ধান ক্ষেত থেকে খুনিটি বের হয়ে মহিলাটাকে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ স্টেশনে ফোন আসে। সিও ফোনটি রিসিভ করে জানতে পারে আবারও একটি খুন হয়েছে। তারা দ্রুত ক্রাইম সিনে যায়। সিও সবাইকে মাইকিং করে বলতে থাকে, ক্রাইম সিনের আশেপাশে কেউ আসবেন না যতক্ষণ না ফরেন্সিক টিম এখানে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে ফুটপ্রিন্ট নষ্ট হয়ে যায়। এসব দেখে সবাই হতাশ হয়ে যায়, কারণ তাদের কাছে প্রমাণ বলতে কিছুই নেই। কিসের উপর ভিত্তি করে তারা কেসটি ইনভেস্টিগেশন করবে তারা বুঝে উঠতে পারছিল না। এমন সময় কোয়ান এসে বলে, আমি একটি রেডিও চ্যানেলের গান শুনি। প্রতি বৃষ্টির রাতে সেট লেটার নামের একটি গান এখানে প্লে করার জন্য রিকোয়েস্ট করা হয়। আশ্চর্যের বিষয় হলো যে রাতে এই গানটি প্লে করা হয়েছে ঠিক ওই রাতগুলোতেই খুন করা হয়েছে। পার্ক এটি শুনে পাত্তা দেয় না। সে বলে, এটি কোনো যৌক্তিক কারণ নয়, কিন্তু সিও এর কাছে এটা যৌক্তিক মনে হয়। তাই সে রেডিও স্টেশনে যায়, কিন্তু সেখানেও সে কিছু পায় না, কারণ রিকোয়েস্ট পাঠানোর চিঠি সব ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। সে যখন ডাস্টবিনে যায় তখন সে জানতে পারে গতদিনই আগের দিনের চিঠি সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি শুনে সে আবারও ফিরে আসে। ওদিকে পার্ক আর কংসু যায় এক ওঝার কাছে। ওঝার থেকে ঝাড়ফুঁক নিয়ে যায় সেই ক্রাইম সিনে। এখানে তারা সিওকে দেখতে পায়। সিও এখানে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য। কিছুক্ষণ পর এখানে আরো একজন লোকের পায়ের শব্দ শুনতে পায়, যাকে দেখে সিও এক পাশের ঝোপে লুকিয়ে পড়ে। এখানে একটি লোক মেয়েদের আন্ডারগার্মেন্টস নিয়ে হস্তমৈথুন করতে লাগে, কিন্তু হঠাৎই পার্কের পায়ের শব্দ পেয়ে লোকটি পালিয়ে যেতে থাকে। লোকটি পালিয়ে একটি ফ্যাক্টরিতে চলে যায়, যেখানে সকলেরই পোশাক একই রকম দেখতে। কেউই লোকটিকে চিনে উঠতে পারছিল না। তখন পার্ক একটি লোকের আন্ডারওয়্যার দেখে লোকটিকে চিনে ফেলে, যা দেখে সিও পার্কের উপর রেসপেক্ট তৈরি হয়। কারণ এর আগে পার্ক যতগুলো কাজ করেছে তার একটিও কাজের কাজ ছিল না, সকল কাজই ছিল ইললজিক্যাল। লোকটিকে পুলিশ স্টেশনে আনা হয়। লোকটি তখন বলে সে কিছুই করেনি। পার্ক তখন তাকে জিজ্ঞাসা করে কেন এত রাতে সে ক্রাইম সিনে গিয়েছিল। তখন লোকটি উত্তর দেয়, আমার বউ অসুস্থ, আমি তাকে দেখভাল করি। আমি আমার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারি না। আমার ঘরের বাচ্চাও রয়েছে, যার ফলে আমি বাসায়ও এই কাজ করতে পারি না। তাই আমি ক্রাইম সিনে যে মেয়েগুলোকে ইমাজিন করে আমি আমার কাজ চালাইতাম। কিন্তু পার্ক এসব কথা কানে নেয় না। লোকটিকে ইচ্ছা মতো মেরে লোকটির থেকে তার দোষ স্বীকার করিয়ে নেয় যে সে খুন করেছে। অন্যদিকে সিও সে স্কুলে যায়, যেখানে বৃষ্টির রাতে সেই মেয়ে দুটি পড়তো। সিও তখন ওই মেয়েটির কাছে যায়, মেয়েটির সাথে কথা বলে। তখন দেখা যায় মেয়েটি ব্যথা পেয়েছে, ব্যথা জায়গায় ব্যান্ডেজ লাগাবে। সিও ব্যান্ডেজ লাগিয়ে দিতে গেলে মেয়েটি লজ্জা পায়। সিও তাকে বলে, তুমি এখনো বাচ্চা। তারপর ব্যান্ডেজটি লাগিয়ে দেয়। তারপর মেয়েটি টিচারের সাথে কথা বলে জানতে পারে মূলত এই গুজবটি রটিয়েছে স্কুলের পিছে থেকে আসা পাহাড়ের ওই ঘরটি থেকে এক মহিলার কান্না। সিও ওই পাহাড়ের ঘরের কাছে যায়, যে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে ডাক দিলে সে ভয়ে ঘরে চলে যায়। সিও দেখে বাইরে সব সাদা কাপড়ের অন্তর্বাস থাকলেও একটি লাল রুমাল টাঙানো আছে। সিও বুঝতে পারে এই মেয়েটি একজন ভিকটিম। সিও তখন কোয়ানকে ডেকে আনে। কোয়ান এসে মেয়েটির সাথে কথা বলে। কোয়ান মেয়েটির সাথে কথা বলে জানতে পারে ঠিক একইভাবে মেয়েটিকেও রেপ করা হয়েছে। কোয়ান জিজ্ঞেস করে, তুমি কি লোকটিকে দেখেছো? মেয়েটি বলে, না, আমি লোকটিকে দেখিনি, আমি চোখ বন্ধ করেছিলাম।
আমি যদি লোকটিকে দেখতাম তাহলে হয়তো আজ আমিও জীবিত থাকতাম না। কোয়ান আবারও বলে, তুমি কি এমন কিছু দেখেছো যা দেখে লোকটিকে চিনতে পারবে বা বুঝতে পারবে? তখন মেয়েটি উত্তরে বলে, আমার একটা জিনিস খুব অদ্ভুত লেগেছিল। লোকটি যখন আমার মুখ চেপে ধরেছিল তার হাত দিয়ে, তখন আমি বুঝতে পেরেছিলাম তার হাতগুলো খুবই নরম, একদম মেয়েদের মতো। একথা শুনে সিও ফিরে এসে ওই লোকটির হাত চেক করে, কিন্তু দেখা যায় লোকটির হাত অনেক শক্ত। সিও পার্ককে বলে এই লোকটিকে ছেড়ে দিতে, কারণ সে বুঝতে পেরেছিল এটি সেই খনি নয়। কিন্তু পার্ক এতে রেগে যায়। পার্ক বলে, আমি যাকেই ধরে এনেছি তুমি তাকেই ছেড়ে দিতে বলছো? এই বিষয় নিয়ে সিও ও তার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন সিও এসে রেডিওটা অন করে দেয়। দেখা যায় আবারও সেই স্যাড লিডার সংটি রেডিওতে ব্রডকাস্ট করা হচ্ছে। তখন সব বাইরে তাকিয়ে দেখে বাইরেও বৃষ্টি পড়ছে। তখন তারা গ্রামের ইমার্জেন্সি জারি করে দেয়। তারা চাইছিল কোনো মতে আর খুন না হতে। পরের দিন সকালে দেখা যায় আরো একটি খুন হয়েছে। এটি দেখে সবাই ভেঙে পড়ে। ফরেন্সিক টিম মেয়েটিকে চেক করে। মেয়েটির গোপন অঙ্গ থেকে 9টি মাংসের টুকরো বের করা হয়। ঠিক কতটা নিষ্ঠুর হলে এই কাজটি করা যায় তা তারা কেউ ভেবে উঠতে পারছিল না। সবাই এগুলো দেখে হতভম্ব হয়ে পড়ে। পার্ক এতটাই নিরাশ হয়ে যায় যে সে তার নিজের ডায়েরির সবগুলো ছবির পেজ ছিঁড়ে ফেলতে শুরু করে। সেই পেজগুলো সাসপেক্টের লিস্ট তৈরি করা হয়েছিল। পার্ক বলতে থাকে, আমি অনেক সময় নষ্ট করেছি, আর নয়। তখন কোয়ানো রেডিও স্টেশন থেকে ফোন করে বলে, রিকোয়েস্ট করা চিঠিটি পেয়েছি। সেখানে যে ঠিকানা ছিল সেই ঠিকানায় পার্ক ও সিও যে উপস্থিত হয়। সেখানে যে তারা জানতে পারে লোকটির নাম ইউগু। লোকটি এক ফ্যাক্টরিতে কাজ করে। তারা ফ্যাক্টরি থেকে ইউগুকে গ্রেফতার করে নিয়ে আসে। সিও লোকটির হাত ধরে বুঝতে পারে এই লোকটি আসল খুনি, কারণ তার হাত মেয়েদের মতো নরম ছিল। তখন পার্ক লোকটিকে একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, কিন্তু লোকটি কোনো মতে স্বীকার করে না লোকটি খুনি। পার্ক জিজ্ঞেস করে, তুমি ফ্যাক্টরিতে কবে থেকে কাজ করছো? তখন ইউগো বলে, আমি গত বছরের সেপ্টেম্বর থেকে ফ্যাক্টরিতে কাজ করছি। তখন শিউ বলে, তারপর থেকেই খুন শুরু করেছো? তখন পার্ক আবার জিজ্ঞেস করে, তুমি প্রতি বৃষ্টির রাতে স্যাড লেটার গানটি শোনার জন্য রিকোয়েস্ট করতে? তখন ইউগো বলে, হ্যাঁ। তারপর তাকে আবার জিজ্ঞেস করা হয়, তুমি কি জানো যেদিন যেদিন এই গানটি ব্রডকাস্ট হয়েছে সেদিন সেদিনই কোনো না কোনো মহিলা খুন হয়েছে? তখন ইয়াগু বলে, না, আমি জানি না। এই কথা শুনে কংসুর রাগ উঠে যায়। সে ইয়াগুকে ধরে মার শুরু করে। এটি দেখে চিপ কংসুকে ওই রুম থেকে বের করে নিয়ে আসে, কারণ কংস প্রতিবারই এমন রুড বিহেভ করার জন্য গ্রামের লোকেরা পুলিশের উপর ক্ষেপে গিয়েছিল। পুলিশ কোনো ইনভেস্টিগেশন না করেই নিরীহ লোকেদের এনে মারধর করে দোষ স্বীকার করাতে চায়। তাই চিপ আর কোনো ঝামেলা চাচ্ছিল না। আমরা এর পরের দৃশ্য দেখতে পাই পার্ক ও সিও চিন্তা করছে কিভাবে তারা প্রমাণ করবে ইয়াগু খুনি, কারণ তাদের হাতে কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। তখন সিওর মাথায় একটা প্রশ্ন আসে। সে পার্ককে জিজ্ঞাসা করে, তুমি হুংসুকে সেদিন কিছু শিখিয়ে দাওনি? তখন পার্ক বলে, না, আমি তোমাকে আগেই বলেছি আমি হুংসুকে কিছুই শিখিয়ে দেইনি। তখন পার্ক আর সিও আবারও হুংসুর রেকর্ড শুনতে থাকে। তখন তারা বুঝতে পারে ওই দিন ঘটনাস্থলে হুংসু উপস্থিত ছিল। সে একমাত্র সাক্ষী এই খুনের, কারণ হুংসু পুরো ঘটনা এত ডিটেলসে বলছে যা সে না দেখলে বলতে পারতো না। পার্ক আর সিও বের হয়ে পড়ে হুংসুর খোঁজে। তারা হুংসুর বাবার রেস্টুরেন্টে যায়। সেখানে তারা কংসুকে দেখতে পায়। কংসু এখানে ড্রিঙ্কস করছিল। টিভিতে তাদের নিউজ দেখে সে টিভিটি বন্ধ করে দেয়। ফলে রেস্টুরেন্ট মজুদ বাকি সব কাস্টমার নানান কথা শুরু করে। তারা বলতে থাকে, পুলিশ নিকাম্মা, তারা কিছুই করতে পারে না। এর পিছনে কংসু রেগে যায় ও কাস্টমারদের ধরে মারধর শুরু করে। যা দেখে হুংসু কংসুর পায়ে একটি রড ঢুকিয়ে দেয়। কংসুকে জখম অবস্থায় দেখে হুংসু ভয়ে পালিয়ে যায়। তার পিছু করে পার্ক ও সিও। তারা তাকে খুঁজেও পায়। তারা তাকে আবার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হুংসু সব খুলে বলে। সে বলে সেদিন সেই ঘটনার সময় সে খড়ের গাদার পিছনে লুকিয়েছিল। তার চোখের সামনে খুনি রেপ করে মেয়েটিকে খুন করেছে। তখন পার্ক ইয়াংহোর ছবি বের করে হুংসুর সামনে ধরতে যাবে, ঠিক তখনই হুংসুর বাবা কিছু লোক নিয়ে এসে পার্ক ও সিওর উপর হামলা শুরু করে। এই ফাঁকে হংস পালিয়ে যায়। সে রেল স্টেশনের উপর দাঁড়িয়ে যায়। মানসিক ভারসাম্য নষ্ট থাকায় সে বুঝতেই পারে না ট্রেন আসলে সে মারা যাবে। পার্ক দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পার্কের সামনে ট্রেন এসে হুংসুকে মেরে চলে যায়। আবারও এক নির্দোষ লোক মারা যায়। কোনো সাক্ষী প্রমাণ না থাকায় ইয়াংহুকে ছেড়ে দিতে হয়। তাই সিও ইয়াংহুর উপর নজর রাখে। কিন্তু হঠাৎ তার চোখে ঘুম লেগে যায়। উঠে দেখে ইয়াংহু বাসে চড়েছে। সে ইয়াংহুর পিছু করতে গেলে দেখে গাড়িটি আর কাজ করছে না। সিও আর ইয়াংহুকে ফলো করতে পারে না। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই খুনি আবারও ওত পেতে রয়েছে রাস্তার পাশে এক জঙ্গলে। ওই রাস্তার পাশ দিয়ে পার্কের গার্লফ্রেন্ড হেঁটে এক পেশেন্টের বাড়ি যাচ্ছিল। ঠিক তখনই একটি স্কুলে পড়ুয়া ছাত্রীরাও যাচ্ছিল। খুনি বুঝে উঠতে পারে না সে কার পিছু করবে।
ঠিক তখনই সে বাচ্চা মেয়েটার পিছু করে। সে ওই বাচ্চা মেয়েটিকেও একইভাবে রেপ করে খুন করে। পরের দিন বাচ্চা মেয়েটির লাশ পাওয়া যায়। সিও যখন মেয়েটির বডিতে লাগানো ব্যান্ডেজ দেখতে পায়, তখনই সে বুঝতে পারে যে মেয়েটিকে সে বাচ্চা বলেছিল তাকেই আজ রেপ করে এত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। সিও রাগে ক্ষোভে ইয়াংহুকে মারধর শুরু করে এবং তাকে হত্যার জায়গায় নিয়ে যেতে লাগে। তখন বন্দুক থেকে তার দোষ স্বীকার করতে বলে। ইয়াংহু স্বীকার করে সে খুন করেছে, সে আসলেই খুনি। কিন্তু কি প্রমাণ আছে সিওর কাছে? তখন পার্ক ডিএনএ টেস্টের রেজাল্ট নিয়ে আসে। সিও দেখতে পায় ইয়াংহুর সাথে বডিতে পাওয়া ডিএনএ রেজাল্ট নেগেটিভ। সিও এটি দেখে আরো বেশি পাগল হয়ে যায়। সে কিছু না বলেই চলে যেতে লাগে। তখন পার্ক ইয়াংহুকে বলে তার চোখের দিকে তাকাতে। কিন্তু এই প্রথম পার্ক বুঝতে পারে না ইয়াংহু সত্যি বলছে নাকি মিথ্যা। সিও আবারও ফিরে এসে ইয়াংহুকে গুলি করে মেরে ফেলতে চায়। পার্ক তাকে আটকায়। ইয়াংহু হারিয়ে যায় অন্ধকার টানেলে। কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় কেসটিও বন্ধ হয়ে যায়। সময় 2003। পার্কের রিটায়ার্ডের পর সে একজন সফল বিজনেসম্যান হয়েছে। সে একদিন বিজনেসের জন্য সেই রাস্তার পাশ থেকে যাচ্ছিল যেখানে প্রথম মহিলাটির লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। সে আবারও সেই ড্রেনের নিচে তাকাতে থাকে। তখনই পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। সে পার্কে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি ওখানে কি করছেন? পার্ক উত্তর দেয়, কিছু না, অনেকদিন আগে এখানে একটা জিনিস পেয়েছিলাম, সেটি দেখতে আসলাম। তখন মেয়েটি বলে, এখানে যে আসে সেই এমন বলে। তখন কৌতূহলের সাথে পার্ক মেয়েটিকে জিজ্ঞাসা করে, এখানে কি অন্য কেউ এসেছিল? তখন মেয়েটি বলে, হ্যাঁ এসেছিল, কিছুদিন আগে একটা লোক এসেছিল, সেও আপনার মতোই এই ড্রেনের নিচে দেখছিল। তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম সে কি করছে, তখন সে উত্তরে বলেছিল, কিছু না, আমি এখানে অনেকদিন আগে একটা জিনিস রেখে গিয়েছিলাম, তাই দেখতে এসেছি। পার্ক তখন বুঝতে পারে তার আগে যে লোকটি এসেছিল সেই আসল খুনি। তখন পার্ক মেয়েটিকে জিজ্ঞাসা করে, লোকটি দেখতে কেমন ছিল? তখন মেয়েটি বলে, লোকটি দেখতে সাধারণ মানুষের মতোই ছিল। তখন পার্ক সোজা ক্যামেরার দিকে তাকায়, অর্থাৎ আমাদের দিকে তাকায়। আর এখানেই মুভিটি শেষ হয়। আর এই শেষ সিনটির মাধ্যমে বোঝায় রেপিস্ট আমাদের মধ্যেই আছে, তারা দেখতে সাধারণ মানুষের মতোই। পার্ক আমাদের চোখ দেখে বুঝতে চায় কে অপরাধী। আসলে এটি ছিল একটি অমীমাংসিত ঘটনা। কোরিয়াতে এই ঘটনার জন্য এক লোক টানা 30 বছর বিনা অপরাধে জেল খেটেছিল। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।